27 তারিখ আমরা যখন পিলখানায় ঢুকি, সে এক অন্য পিলখানা, চারিদিকে ধ্বংসযজ্ঞ, গুলির ছাপ, রক্তের ছাপ। আমাদের ভাইগুলোর লাশ আমরা গণকবর ম্যানহোল থেকে উদ্ধার করি। লাশগুলো ছিল বিকৃত। সমস্ত বাড়িঘর ছিল জ্বালানো, পোড়ানো, লুটতরাজের চিহ্ন। কিন্তু একটি বাড়ি ছিল একদম অক্ষত। সেটি ছিল 44 রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসের বাসা। এই শামসকেই শেখ হাসিনা নিয়ম বহির্ভূতভাবে এসএসএফে তাকে পদোন্নতি দিয়ে কর্নেল পদে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী তদন্তে দেখা যায় লেফটেন্যান্ট কর্নেল শামস 25 এবং 26 তারিখ দুবার পিলখানা থেকে বের হয়ে যমুনা গিয়েছিল এবং যমুনা থেকে আবার পিলখানাতে এসেছিল। এবং তার একাধিক কল রেকর্ড পাওয়া যায় যেখানে যমুনায় সে কোনো একজন ব্যক্তির সাথে বিদ্রোহ চলাকালীন সময়ে কথা বলেছিল। যেই শামসের বিডিআর ম্যাসাকারের জন্য কোর্ট মার্শাল ফেস করার কথা, তাকে সবকিছু থেকে বিরত রেখে শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেন এবং আমেরিকাতে ডিফেন্স অ্যাটাচে হিসেবে পলায়নের সুযোগ করে দেন। ঠিক আছে, আসো আনো, তুমি ওখানে বসো। মানে বাবা হারানোটা তো একটা কষ্ট আসলে, কিন্তু এরকম একটা জায়গায় থাকা যেখানে আসলে মানে আই ক্যান বিলিভ আই অলমোস্ট ডাইড হিয়ার নট টু লং অ্যাগো। মানে এখন যে বেঁচে আছি এটাই তো মানে এটাই অনেক অবাক লাগে আর কি। আমার বাবার মাথায় গুলি লেগেছিল এবং এই জায়গাটা থ্যাতলানো ছিল এবং খুব সম্ভবত গুলিটা গাল দিয়ে বের হয়ে গেছে। আমি চাইবো না যেন কিনা আমার সবচেয়ে খারাপ শত্রু কখনো তার বাবাকে এইভাবে দেখুক, কখনো না। মাঝে মাঝে নিজেকে বলতাম, আল্লাহ এটা একটা দুঃস্বপ্ন, কেন জানি দরজা খুললে মনে হয় বাবা আম্মু চলে আসবে। এই দুঃস্বপ্ন থেকে আর উঠতে পারলাম না। সেদিন সার্চ অ্যান্ড রেস্কিউ টিমে যারা ভিতরে ঢুকেছিল তাদের ভিতরে একজন ছিল ক্যাপ্টেন শাহনাজ। এসএমজিটি সিলিংটা নরমাল সিলিং এর মতো না, একটু টেল ইউ দ্যাট এই সিলিং বাইনোকুলারটা আমরা আরবি তো ব্যবহার করি না, আমার জানার মতে বিদেরও ব্যবহার করে না। তো ওইটাই আমার কাছে ফার্স্ট ইয়ে লাগছে যে এটা বাধা কেন এরকম, আর এই সিলিংটার মধ্যে টাইগার লেখা। তো ওইটা একটা অর্ডিন্যান্স ইস্যু আইটেম, বাট নট ফ্রম আওয়ার মিলিটারি। এই কোশ্চেনগুলো তো আসলে মানে এটার পরিষ্কার উত্তর পাওয়া দরকার। পিলখানার এই হত্যাকাণ্ডের ঘটনাটির পর যখন 27 তারিখে আমরা ভিতরে ঢুকি এবং পরবর্তীতে তার অবস্থা দেখতে পাই, এটা পরিষ্কার হয়ে যায় যে এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এবং তখন সমগ্র সেনাবাহিনী কিন্তু ক্ষোভে ফুঁসে ওঠে এবং সেই ক্ষোভ দমনের জন্য শেখ হাসিনা একটি দরবার ডাকে মার্চের 1 তারিখে সেনাকুঞ্জে। এই ঘটনায় সমস্ত সামরিক অফিসাররা এখানে উপস্থিত যারা ছিল তারা ক্ষোভে বিক্ষুব্ধ হয়ে ওঠে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের, যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, ব্ল্যাক পাঠাতেন, আবার আপনার বন্ধুরা তারা দরবারভাবে ঢুকেছে আধা ঘন্টা পরে এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে মানে নাই। কিন্তু যদি সেনাবাহিনী এই একজন থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই, দরকার নেই আমাদের। আমরা অসহায়ের মতো ওখানে বসে আছি, সবাইকে বলা হচ্ছে, সবাই আমাকে বলছে আসছে আসছে, কেউ আসলো না। তখন যদি ইচ্ছা আমার সেনাবাহিনী কোথাও আমাদের একটা ট্রেন পাঠাতো, অথবা একটা যদি আমাদের কমান্ডো বাহিনী একটা প্লাটুনও যদি যেত, ওরা পিপিলিকের মতো পালিয়ে যেত। কিন্তু কেউ গেল না। অসহায়ের মতো আমার অফিসারগুলো সব মেরে ফেললো, সব মেরে ফেললো। এর 7 দিনের মাথায় আমাকে 30 রাইফেল ব্যাটালিয়ন খাগড়াছড়িতে পোস্টিং দেওয়া হয়
এবং সেইখানে তদন্ত কার্য সম্পন্ন করতে বলা হয়। আমি যখন তদন্ত শুরু করি এবং তখন দেখতে পাই যে ভারতের বিএসএফ এর বর্ডার পোস্ট থেকে বাংলাদেশের সমস্ত বিওপিগুলাতে উস্কানিমূলক মেসেজ দেওয়া হয়েছে এবং সেই মেসেজের সারমর্ম ছিল যে বাংলাদেশের বিডিআর সৈনিকরা যেন বিদ্রোহ করে, তাদেরকে সেনাবাহিনী হত্যা করতে আসছে এবং তারা যেন অস্ত্র ধরে। এবং দুঃখজনক হলো সত্য যে আমাদের বিডিআরের সৈনিকরা সেই ট্র্যাপে পড়েছিল এবং 26 এবং 27 তারিখে ভারতীয় উস্কানিতে তারা সমস্ত বিওপিগুলোতে বিদ্রোহ করে। তদন্ত শুরু হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে এটা কোনো বিদ্রোহ না, এটার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা আছে, এমনকি সরকার প্রধানও এটার সাথে জড়িত হওয়ার অনেক সিমটম আমরা দেখতে পাচ্ছিলাম। আমার এই অনুসন্ধান রিপোর্ট যখন আমি আমার সেক্টর হেডকোয়ার্টার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে প্রেরণ করি, তার 7 দিনের মাথায় আমার পোস্টিং হয়ে যায়। আমাকে ঢাকায় পিলখানা সদর দপ্তরে তদন্ত কার্যক্রমের সমন্বয় কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং আমাকে ঢাকায় অনতিবিলম্বে চলে আসতে বলা হয়। সে সময় বাংলাদেশের বেশ কয়েকটি সংস্থা তদন্ত করছিল, তার ভিতরে জাতীয় তদন্তকারী সংস্থা হিসেবে একটি সমন্বিত টিম গঠিত ছিল, সেনাবাহিনীর একটি তদন্ত সংস্থা ছিল, এছাড়াও পুলিশ কর্তৃক ডিবির মনিরুল ইসলাম এবং আবুল কাহার আকন্দ, ওনাদের দুজনের নেতৃত্বে একটি তদন্ত কার্যক্রম সংগঠিত হচ্ছিল। এর বাইরেও পিলখানা হেডকোয়ার্টারে রাইফেল সিকিউরিটি ইউনিট যেটাকে বলে, সেখানে পিলখানার আভ্যন্তরীণ একটি তদন্ত কার্যক্রম চলমান ছিল। তার নেতৃত্ব দিচ্ছিলেন তৎকালীন রাইফেল সিকিউরিটি ইউনিটের সিও লেফটেন্যান্ট কর্নেল আজিজ। এবং আমি খুব অবাক হয়ে লক্ষ্য করি যে র্যাব কর্তৃক সবচেয়ে বেশি তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছিল, কিন্তু কোনো এক অজানা কারণে র্যাবকে সেই তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়। এই র্যাবের টিম যারা ছিল, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স টিম যেটা ছিল, ওদের তরফ থেকে কিছু তথ্য আসে এবং ওইগুলো নিয়ে আমরা কাজ শুরু করি। তখন মোটামুটি স্পষ্ট হয়ে যায় যে এটা কোনো বিদ্রোহ না, এটা রীতিমতো পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র 2007 সাল থেকে শুরু হয়েছে। এটা শুধু একদিনের ঘটনা নয়। 2007 সালে সর্বপ্রথম ব্যারিস্টার ফজলুল তাপসের কাছে বিডিআরের একদল সৈনিক যায় এবং সেখান থেকে এর ষড়যন্ত্র শুরু। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে ব্যারিস্টার শেখ ফজলুল তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, শেখ সেলিম, রেদাল লিটন, আওয়ামী লীগ নেতা তোরাব আলী, তারা বিভিন্ন সময় বিডিআর সৈনিকদের সাথে মিটিং করে এবং কিভাবে এটা এক্সিকিউশন করা হবে সেই ব্যাপারে তারা পরিকল্পনা করে।